আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর প্রথম অধ্যায়ের একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2 বইয়ে একদম শুরুতেই প্রথম অধ্যায়ের যে সকল ম্যাথ আছে এই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব, প্র্যাকটিস করব। আচ্ছা, এই ম্যাথগুলো করতে গেলে আমাদের অবশ্যই আগে বেসিক জানতে হবে। তার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্মিলিতভাবে এখান থেকে একটা রচনামূলক প্রশ্ন 100% পরীক্ষায় এসে থাকে। সুতরাং এই অধ্যায় দুইটা খুব ভালোভাবে এখান থেকে আমাদের ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। এখন কথা হচ্ছে, তার আগে কিন্তু আমাদের অবশ্যই বেসিক জানতে হবে। আর যদি তোমার ভাগ্য ভালো হয়ে থাকে সেখানে তোমরা দেখতে পারো যে হয়তোবা এমনও হতে পারে যে একটা রচনামূলক প্রশ্নের জায়গায় দুইটা রচনামূলক প্রশ্ন ম্যাথ দিয়ে রাখতে পারে। সেক্ষেত্রে আরও অধিক গুরুত্বের সাথে তোমাকে অবশ্যই এই দুইটা চ্যাপ্টার প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখন কথা হচ্ছে, আমরা এখানে বেসিক শিখব। আজকের সম্পূর্ণ ক্লাসে বেসিক জানব। আগামী ক্লাসগুলোতে যে সকল পার্ট আসবে এই পার্টগুলোতে তোমাদের ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকের সম্পূর্ণ ক্লাসে আমরা বেসিক দেখব। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে প্রথম অধ্যায় ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর প্রথম অধ্যায় আজকে আমরা আলোচনা করতেছি। প্রথম অধ্যায়, তাহলে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে চলো আমরা একটু ফিরে যাই। কোথায় ফিরে যাই? আমরা একটু ফিরে যাই হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট 1 বইয়ে। সেখানে আমরা অষ্টম অধ্যায় থেকে বা নবম অধ্যায় থেকে শুরু করে 15 অধ্যায় পর্যন্ত বেশ কিছু আমরা সার্কিটের ম্যাথ প্র্যাকটিস করেছিলাম, তাই না? সেখানে কিন্তু আমরা অনেকগুলো বেসিক টপিকস আমরা শিখেছিলাম। সেই বেসিক টপিকসগুলোই তোমাদের এই ক্লাসে বা এই ইলেকট্রিক্যাল সার্কিট 2 বইয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে কাজে লাগবে। ম্যাক্সিমাম টপিকসই এখানে তোমাদের কাজে লাগবে। সুতরাং আমরা চলো একটু সার্কিট 1-এ চলে যাই এবং সেখানে আমরা আসলে কি দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে আরএলসি এসি সিরিজ সার্কিট, তাই না? আরএলসি এসি সিরিজ সার্কিট। তো সেখানে দেখো আরএলসি এসি সিরিজ সার্কিটটা কিরকম ছিল। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, তাই না? আচ্ছা, যেহেতু এটা এসি সিরিজ সার্কিট সেহেতু আমার এখানে একটা এসি সোর্স হবে। সোর্সটা আমি এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা আরএলসি এসি সিরিজ সার্কিট। তাহলে এটা আর, এটা এল, এটা সি। আচ্ছা দেখো, তো এখানে সার্কিটের যে উপাদানগুলো, একটা হচ্ছে রেজিস্ট্যান্স যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি, এটা হচ্ছে ইন্ডাকটেন্স যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করেছি, এবং এটা হচ্ছে ক্যাপাসিটেন্স যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি। আশা করছি তোমরা এই সকল উপাদানের যে প্রতীক একক আছে এগুলো তোমরা জানো। তারপরেও আমি তোমাদের দেখাই দিচ্ছি। এই যে এখানে হচ্ছে আর, এটাই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের এককটা কি? রেজিস্ট্যান্সের এককটা হচ্ছে ওহম, তাই না? রেজিস্ট্যান্সের এককটা কি? ওহম, যেটাকে এই প্রতীকটা বা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা দেখো এল, অর্থাৎ কি? ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইন্ডাকটেন্সের একককে আমরা হেনরি দ্বারা প্রকাশ করি। ইন্ডাকটেন্সের একককে আমরা কি দ্বারা প্রকাশ করি? হেনরি। আচ্ছা, এইস, ওকে। তারপর ক্যাপাসিটেন্সের যে একক সেটা হচ্ছে ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। ফ্যারাড অথবা মাইক্রোফ্যারাড। যদি মাইক্রোফ্যারাড বলে তাহলে এরকমটা হবে মিউ এফ, অর্থাৎ মাইক্রোফ্যারাড। আর যদি শুধুমাত্র ফ্যারাড তাহলে শুধুমাত্র এফ। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট 1 বইয়ে আরএলসি এসি সিরিজ সার্কিট, এইটা, তাই না? আচ্ছা, এখন আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2 বইয়ে যেটা দেখব, এখানে প্রথম অধ্যায় আরএলসি এসি
প্যারালাল সার্কিট সম্পর্কে আমরা দেখব। কি সার্কিট? প্যারালাল। তো সিরিজ সার্কিটটা কাকে বলে? তোমরা জানো যে সিরিজ সার্কিটটা হচ্ছে কারেন্ট প্রবাহের জন্য একটি মাত্র পথ থাকবে। তাহলে দেখো এখান থেকে আমার এই সোর্স থেকে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটা একটা মাত্র পথেই কি ফিরে আসবে, তাই না? এইখান থেকে যদি বের হয়ে যায় তাহলে এদিক থেকে এই যে দিক দিয়ে ঘুরে আসবে। তাহলে একটা মাত্র পথ কারেন্ট প্রবাহের জন্য, একটা মাত্র পথ আমরা বুঝতেছি, যেটা এসি সিরিজ সার্কিট। আচ্ছা, এখন আসো আমরা যদি প্যারালাল দেখি, খেয়াল করো প্যারালাল আরএলসি প্যারালাল সার্কিট। এই যে আরএলসি প্যারালাল সার্কিট, এটা কিরকম দেখো। প্রথমে একটা আর নাও, এই যে আর নিলাম, তারপর একটা হচ্ছে এল নাও, এল নিলাম, তারপর একটা সি নাও, সি নিলাম। আচ্ছা দেখো, তো এখন কথা হচ্ছে এগুলোকে এখন আমাদের প্যারালালে সংযোগ করতে হবে, যার কারণে এটাকে এই যে প্যারালালে কানেক্টেড করে দিলাম, অর্থাৎ আড়াআড়িতে সংযোগ করে দিলাম। তারপর দেখো, তারপর হচ্ছে এখানে একটা এসি সাপ্লাই দিয়ে দিলাম। দেখো খেয়াল করো, তো এখানে এটা হচ্ছে আর, এটা এল, এটা সি, তাই না? তাহলে এখানে আর এল সি তারা পরস্পর কিসে অবস্থান করতেছে? প্যারালালে অবস্থান করতেছে। এখন প্যারালালের সংজ্ঞাটা কি তোমরা জানো, যে প্যারালালের সংজ্ঞাটা হচ্ছে যে কারেন্ট প্রবাহের জন্য একের অধিক পথ থাকবে। কারেন্ট প্রবাহের জন্য কি থাকবে? একের অধিক পথ। দেখো তো এখানে কারেন্ট প্রবাহের জন্য একের অধিক পথ না? যদি আমার এই সোর্স থেকে কারেন্ট বের হয়, এই সোর্স থেকে সাপোজ যদি আমার কারেন্ট বের হয় I1 কারেন্ট, কি কারেন্ট? I1, সেই কারেন্টটা আমার এই বিন্দুতে আসার পর এদিক দিয়ে প্রবাহিত হবে একটা কারেন্ট, সেটা হচ্ছে আই। যদি এটাকে আমরা আই ধরি তাহলে এটাকে আমরা I1 ধরলাম, ঠিক আছে? তারপর এদিক দিয়ে একটা কারেন্ট যাবে, সেটা কি? I2। এদিক দিয়ে একটা কারেন্ট যাবে, সেটা I3, তাই না? আচ্ছা দেখো খেয়াল করো, আমার আই কারেন্টটা কিন্তু এই সোর্স থেকে বের হয়েছে, বের হয়ে যাওয়ার পর এই বিন্দু থেকে এদিক দিয়ে একটা কারেন্ট ঢুকছে, সেটা হচ্ছে I1, আবার এদিক থেকে একটা কারেন্ট ঢুকছে যেটা হচ্ছে I2, আবার এদিক থেকে একটা কারেন্ট ঢুকছে যেটা হচ্ছে I3। আবার সবগুলো কারেন্ট দেখো মিলিত হয়ে গেছে কিন্তু আবার এই বিন্দুতে এসে, এই বিন্দুতে এসে দেখবা যে এই I1 কারেন্টটাও এখানে আসছে, I2টাও এখানে আসছে, I3টাও এখানে আসছে, আসার পর এই কারেন্টটা আবার সোর্সে ফিরে আসছে বা ব্যাক করতেছে, ঠিক আছে? তাহলে আমরা যেটা বুঝতেছি যে আমাদের একটা প্যারালাল সার্কিটে কারেন্টগুলো ভাগ হয়ে যায় এবং ভোল্টেজ ড্রপগুলো কিন্তু সমান থাকে। অর্থাৎ আমার এই আর এর মধ্যে যে ভোল্টেজটা, আমার এল এর মধ্যেও সেম একই ভোল্টেজ থাকবে এবং সি এর মধ্যেও সেম একই ভোল্টেজটা থাকবে, তাই না? আচ্ছা, তাহলে চলো এখন আমরা আরেকটা বিষয় দেখি। তাহলে আশা করছি যে আরএলসি সিরিজ সার্কিট এবং আরএলসি প্যারালাল সার্কিট তোমরা ক্লিয়ার। ওকে, আচ্ছা চলো এবার আমরা একটু সার্কিট 1-এর অষ্টম অধ্যায়ে ফিরে যাই। অষ্টম অধ্যায়ে আমরা ভেক্টর এবং ভেক্টর রাশি সম্পর্কে শিখেছিলাম, তাই না? সেখানে আমরা ভেক্টরকে আসলে কত রকম ভাবে প্রকাশ করা যায় সেটা দেখেছিলাম। কত রকম ভাবে বলো তো? ভেক্টরকে আমরা কিন্তু কত রকম ভাবে প্রকাশ করতে পারি। তার আগে বলে রাখি যে আসলে ভেক্টরটা কি। ভেক্টরটা হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করতে তার মান এবং দিকের প্রয়োজন হয় সেটাই হচ্ছে আমার ভেক্টর রাশি বা ভেক্টর, তাই না? আচ্ছা, তাহলে দেখো ভেক্টরকে আমরা চার রকম ভাবে প্রকাশ করতে পারি। একটা ভেক্টরকে আমরা চার রকম ভাবে প্রকাশ করতে পারি। একটি হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। দেখো খেয়াল করো, এখানে আমি লিখতেছি রেক্টেঙ্গুলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম, আর এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফর্ম, তারপর দেখো, তারপর হচ্ছে পোলার ফর্ম, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, খেয়াল করো।
তাহলে আমরা একটা ভেক্টরকে 4 রকমভাবে প্রকাশ করতে পারি। একটি হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, ত্রিকোণমিতিক ফর্ম, পোলার ফর্ম এবং এক্সপোনেনশিয়াল ফর্ম। আমাদের বেসিক যতটুকু জানার দরকার, আমরা আপাতত আমরা রেক্টেঙ্গুলার ফর্মটা দেখব এবং এখান থেকে এই পোলার ফর্মটা দেখব। কারণ এই ম্যাথগুলো প্রথম অধ্যায়ের যে ম্যাথগুলো করতে গেলে বা দ্বিতীয় অধ্যায়ের ম্যাথগুলো আমরা যদি করতে যাই, আমাদের দেখতে হবে যে এখানে প্রত্যেকটা জায়গায় এই পোলার ফর্ম এবং রেক্টেঙ্গুলার ফর্ম ওতপ্রোতভাবে জড়িত আছে। সুতরাং এটাকে কোনোভাবেই তুমি এড়িয়ে যেতে পারবে না। তাহলে দেখো এখানে রেক্টেঙ্গুলার ফর্মটা কি এবং পোলার ফর্মটা কি। রেক্টেঙ্গুলার ফর্মটা শুরুতে দেখো। আচ্ছা, এই রেক্টেঙ্গুলার ফর্মে যেটা থাকবে বা এর আকারটা কিরকম হবে একটু দেখো। রেক্টেঙ্গুলার ফর্মটা হবে এরকম যে a প্লাস জে বি। এখানে এই যেটা হচ্ছে একটা অপারেটর। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে আমরা কি এ ছাড়া বা এ ছাড়াও কি অন্য কিছু নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবা। ধরো যে এক্স নিলাম প্লাস জে বি নিতে পারো, কোনো সমস্যা নেই। বা বি এর জায়গায় তুমি চাইলে ওয়াইও নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে তুমি চাচ্ছ যে ভাইয়া আমি আরও অন্য কিছু নিতে পারবো, হ্যাঁ পারবা। ধরো যে হচ্ছে সি প্লাস জে ডি, ইচ্ছা। তবে এখানে এই যেটা হচ্ছে যেটা হচ্ছে এখানকার কনস্ট্যান্ট, বা এটা থাকবেই, যেটা একটা হচ্ছে অপারেটর, যে হচ্ছে একটা অপারেটর যা কোনো ভেক্টরের সাথে মাল্টিপ্লাইং অবস্থায় বসে এবং 90 ডিগ্রি বামাবর্তে ঘোরায়। আচ্ছা, অত গভীরে যাচ্ছি না, আপাতত তোমরা মাথায় রাখো যে আমার এখানে যে হচ্ছে একটা কি অপারেটর, ঠিক আছে? যে এখানে একটা অপারেটর যা একটা ভেক্টরের সাথে কি অবস্থায় আছে, মাল্টিপ্লাইং বা গুণ অবস্থায় আছে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে এ বি এক্স ওয়াই সি ডি এগুলোতে কোনো মান বসবে, কোনো সংখ্যা বসতে পারে? হ্যাঁ, এখানে সংখ্যা বসতে পারে। যেমন হচ্ছে ধরো সাপোজ 10 প্লাস জে 5 এমনটা, বা ধরো যে হচ্ছে 6 প্লাস জে 6 এমনটা, বা ধরো যে এখানে সব জায়গায় প্লাস দেখতেছো, এখন চিন্তা করতেছো ভাইয়া শুধু কি প্লাসই হবে, মাইনাস কি হবে না? হ্যাঁ, মাইনাসও হবে। ধরো যে 10 মাইনাস জে 8 এমনটা হতে পারে, বা 8 মাইনাস জে 6 এমনটা হতে পারে। তো এই সকল বিষয় যা দেখতেছো এখানে, এগুলো প্রত্যেকটাই কি ফর্ম? প্রত্যেকটাই হচ্ছে আমার এই রেক্টেঙ্গুলার ফর্ম। প্রত্যেকটাই কি ফর্ম? আমার এই রেক্টেঙ্গুলার ফর্ম। তাহলে রেক্টেঙ্গুলার ফর্ম দেখতে কিরকম আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা পোলার ফর্মটা দেখতে কিরকম সেখানে চলে যাই। পোলার ফর্ম দেখো, পোলার ফর্মটা হচ্ছে আমার, অলওয়েজ মাথায় রাখবা পোলার ফর্মে একটা অ্যাঙ্গেল থাকবে বা একটা কোণ থাকবে, এরকম বিষয়টা। ধরো যে হচ্ছে এ অ্যাঙ্গেল বি, ঠিক আছে? বা ধরো যে এক্স অ্যাঙ্গেল ওয়াই, এগুলোতে প্রত্যেকটাই মান বসবে। যেমন হচ্ছে এর জায়গায় এক্স এর জায়গায় ওয়াই, বি এর জায়গায় ওয়াই জায়গায় মান বসবে। কিরকম? ধরো যে হচ্ছে 10 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে? বা হচ্ছে ধরো যে হচ্ছে 5 অ্যাঙ্গেল 10 ডিগ্রি, এরকমটা। তা এগুলো প্রত্যেকটা একটা করে আমার পোলার ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা কেন এই পোলার ফর্ম দেখব, বা কেন এই আমরা রেক্টেঙ্গুলার ফর্ম দেখব? কারণ ম্যাথ করতে গেলে আমরা সেখানে ভেক্টরের সাথে এক প্রকার আমাদের সম্পর্কিত আছে, বা সেখানে আমাদের ভেক্টর সম্পর্কে জানতে হবে। তাহলে এই ভেক্টর, আমরা যদি ভেক্টরটাকে রেক্টেঙ্গুলার এবং পোলার ফর্মে নিয়ে আসি তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হয় আর কি। ম্যাথ করতে প্রসেসটা আমাদের সুবিধা হয় বিধায় আমরা রেক্টেঙ্গুলার ফর্ম এবং পোলার ফর্ম দেখব। এখন কথা হচ্ছে এই রেক্টেঙ্গুলার ফর্ম এবং পোলার ফর্মে কি রূপান্তর করা যায়? মানে আমি চাচ্ছি রেক্টেঙ্গুলার থেকে পোলারে আসবো, আবার পোলার থেকে রেক্টেঙ্গুলারে যাব, এটা কি সম্ভব?
হ্যাঁ সম্ভব, রেক্টেঙ্গুলার থেকে পোলারও যাওয়া যাবে এবং পোলার থেকে রেক্টেঙ্গুলারও আসা যাবে, সম্ভব। তাহলে একটা ফর্ম থেকে তুমি আরেকটা ফর্মে রূপান্তর করতে পারবা। এখানে যে 4টা ফর্ম দেখতে পাচ্ছ, এই 4টা ফর্মেই তুমি চাইলে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তর করতে পারবা। আমার ম্যাথ করার সুবিধার্থে এই প্রসেসগুলো ফলো করতে হবে, যে আমরা রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে আসবো, আবার পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্মে যাব, ঠিক আছে। আচ্ছা দেখো, সাপোজ আমি যদি একটা রেক্টেঙ্গুলার ফর্মে কথা বলি, ধরো আর প্লাস জে এক্স, এখানে আর এর একটা মান ধরে নিলাম যে ধরো 5 প্লাস জে এক্স, এক্স এর একটা মান ধরে নিলাম ধরো 6। এখন এইটা কি ফর্ম ভাইয়া? এইটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, কিছুক্ষণ আগেই তোমরা জেনেছো। এইটাকে এখন আপনি পোলার ফর্মে দেখান, ঠিক আছে। আমরা এখন এটাকে পোলার ফর্মে রূপান্তর করব। এখন যদি এটাকে পোলার ফর্মে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে আমরা চাইলে অ্যানালগ একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, আবার ডিজিটাল একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। অ্যানালগ ট্রিক্সটা কি? অ্যানালগ ট্রিক্সটা হচ্ছে আমরা যদি অ্যানালগ পদ্ধতিতে করতে চাই তাহলে এটা অতি সংক্ষিপ্তর ক্ষেত্রে তোমার প্রযোজ্য হবে, বা সংক্ষিপ্তর ক্ষেত্রে যদি তোমাকে কখনো অতি সংক্ষিপ্তে বা সংক্ষিপ্তে বলে যে রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে রূপান্তর করো, বা পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্মে রূপান্তর করো, তখন তুমি কি করবা? খাতায় করে দেখাবা, মানে অ্যানালগ ট্রিক্স অবলম্বন করবা, যার জন্য একটা সূত্র দরকার হবে। এবং সেই সূত্রটা হচ্ছে এরকমটা, দেখো সেই সূত্রটা হচ্ছে সেই সূত্রটা হবে তোমার এরকম, রুট ওভার, এভাবে লিখতে পারি আমরা যে এ অ্যাঙ্গেল বি ইকুয়াল টু, যেহেতু আমরা এখানে বলতেছি দেখো, যেহেতু এখানে এ অ্যাঙ্গেল বি, বি দিতে পারো অথবা এক্স, যা ইচ্ছা, এখানে হচ্ছে অ্যাঙ্গেলের মান বসবে আর এখানে কি বসবে? এটা কি ফর্ম? এটা হচ্ছে আমার পোলার ফর্ম, তাই না? আমি যেহেতু পোলার ফর্মে বের করতে যাচ্ছি, পোলার ফর্মে একটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে এরকমটা, দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু আমার এখানে ট্যান ইনভার্স বি ভাগ এ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিলেন, বাট এখানে আমার আর এক্স, ইচ্ছা তোমার ইচ্ছা, যে কোনো একটা ইচ্ছা, যে কোনো, দেখো এখানে আমরা চাইলে আর দিতে পারি, এখানে এক্স দিতে পারি, এখানে হচ্ছে এক্স দিতে পারি, এখানে আমরা আর দিতে পারি। এখন তুমি চাইলে এখানে মানগুলো বসে দিতে পারো, কোনো সমস্যা নেই, মানগুলো বসে দিতে আমরা ট্রাই করে দেখি। দেখো এখানে যে আমরা মান বসাই দেই, আর এর মান কত? এখানে 5, তাহলে যে 5 স্কোয়ার প্লাস এক্স, এক্স এর মান কত? এখানে এক্স এর মান হচ্ছে 6, এক্স এর মান 6, 6 এর উপর স্কোয়ার দিলাম, ট্যান ইনভার্স এক্স এর মান কত? এখানে 6, আর এর মান 5। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো একটা মান বের হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করি, হ্যাঁ দেখো খেয়াল করো, প্রথমে আমরা এই রুটের কাজটা আগে করি, যে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তারপর দেখো কি আসতেছে, তাহলে আমার আসতেছে 7.81, 7.81, এটা হচ্ছে আমার এতটুকুর কাজ করলাম, হ্যাঁ এতটুকু। এবার ট্যান ইনভার্স দেখো 6 ভাগ কত আছে? 6 ভাগ 5, তাহলে আমরা এবার ট্যান ইনভার্স 6 ভাগ 5, তাহলে কত আসতেছে? এখানে আমাদের অ্যাঙ্গেল দিতে হবে, কারণ এই মানটা কিন্তু আমাদের কিসে বের হবে বলতো? এই মানটা কিন্তু আমাদের একটা কোণের মান, যার কারণে এখানে আমরা অ্যাঙ্গেল দিব, ঠিক আছে। তোমরা চাইলে এখানেও অ্যাঙ্গেলটা দিয়ে রাখতে পারো, এই জায়গাতেও অ্যাঙ্গেলটা দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে অ্যাঙ্গেলের মান কত হচ্ছে? 50.19। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এখন কোথায় আসছি দেখো তো, আমরা কিন্তু এটা পোলার ফর্মে চলে আসছি। কোথায়? কোন ফর্মে? পোলার ফর্মে চলে আসছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই পোলার ফর্ম দিয়ে কি আবার এই রেক্টেঙ্গুলার ফর্মে ফেরত আসতে পারি, রূপান্তর করতে পারি? পোলার ফর্ম থেকে আবার রেক্টেঙ্গুলার ফর্মে রূপান্তর করতে পারি? এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। এটার জন্য একটা সূত্র প্রয়োজন, যে সূত্রটা হচ্ছে এরকমটা, আমরা লিখতে পারি যে এ প্লাস জে বি ইকুয়াল টু, আমরা সূত্রটা লিখতে পারি যে এ মডুলাস কস থিটা প্লাস এ মডুলাস সাইন থিটা। দেখো
তাহলে এখানে এই যে এ মডুলাস তাহলে এ কোনটা? এ হচ্ছে ভাইয়া এই যে 7.81, তাহলে আমরা এখানে 7.81 দিয়ে দিলাম। তারপরে কস থিটা দিলাম, কস থিটার মান কত? 50.19, তাহলে 50.19 প্লাস দেখো তারপর হচ্ছে এই যে এর মান কোথায়? 7.81 সাইন থিটার মান কত এখানে? 50.19। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া মডুলাসটা কি আমরা এখানে রাখবো? মডুলাসটা রাখতেও পারো, আবার না রাখলেও সমস্যা নাই। এখন কথা হচ্ছে মডুলাসটা কি কাজে আসতেছে? মডুলাসটা যদি আমার কোনো মান নেগেটিভ আসে তাহলে এই মডুলাস দ্বারা আমরা সেটাকে পজিটিভ করে রাখতে পারি, যার কারণে আমরা মডুলাস দিই। তাহলে এখানে তো কোনো নেগেটিভ মান নেই, যার কারণে আমরা মডুলাসটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা ক্যালকুলেশন করি। তাহলে 7.81 cos 50.19, তাহলে কত আসতেছে? 5। তাহলে প্রথমের মান আসতেছে আমাদের 5 প্লাস। আচ্ছা, এখানে একটা বিষয় মাথায় রাখবা, যেহেতু আমরা যে অপারেটরটা একটা কি কার সাথে ছিল, যে অপারেটরটা 6 এর সাথে মাল্টিপ্লাইং অবস্থায় ছিল, তাই না? তাহলে এই যে অপারেটরটা তুমি এই প্লাসের পরে এই জায়গায় রাখতে পারো, এই যে অপারেটরটা প্লাসের পরে এই জায়গায় রাখতে পারো। তাহলে আমরা যে অপারেটরটা এখানে রেখে দিলাম, ঠিক আছে? তারপর এখন এই ক্যালকুলেশনটা করো। দেখো 7.81 সাইন কত? 50.19, তাহলে কত আসতেছে? তাহলে আসতেছে 5.99। তাহলে 5.99 কথার অর্থ কি? অর্থাৎ 6, তাই না? তাহলে আমরা এখানে 6 লিখতে পারি। তাহলে দেখো তো মিলছে, খেয়াল করো তো মিলছে। এই যে 5 প্লাস J6 মিলছে কি না? মিলছে তো, তাই না? তাহলে যদি কখনো অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে তাহলে তোমরা এই প্রসেসটা ফলো করে রেক্টেঙ্গুলার থেকে পোলার, আবার পোলার থেকে রেক্টেঙ্গুলার ফর্মে তোমরা রূপান্তর করতে পারবা খুব ইজিলি। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এবার আমরা আরেকটা বিষয় বলে রাখি, যদি কখনো ম্যাথে তোমার এগুলো থাকে, ম্যাথে তো অবশ্যই থাকবে, সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি কি এইভাবে করে দেখাবা? ম্যাথের মধ্যে এইভাবে করে দেখার প্রয়োজন নাই, তোমরা ডিরেক্ট ক্যালকুলেটর সাহায্যে করবা। ক্যালকুলেটর সাহায্যে কিভাবে করবা? এই সূত্র অ্যাপ্লাই করে করবা না, এই সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেটর সাহায্যে করতে হবে না। তোমরা হচ্ছে যে কাজটা করবা, ইউটিউবে, যেহেতু তোমরা ভিডিওটা হয়তো ইউটিউবেই দেখতেছো, তাহলে তোমরা ইউটিউবেই সার্চ দিবা যে হাউ টু সলভ রেক্টেঙ্গুলার ফর্ম টু পোলার ফর্ম, বা পোলার ফর্ম টু রেক্টেঙ্গুলার ফর্ম ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সলভ করা যায়। অথবা তোমরা চাইলে আমার এই ইউটিউবের প্লে লিস্টেই দেখতে পারো যে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে রূপান্তর করা যায় এবং পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্মে রূপান্তর করা যায়। আচ্ছা চলো, তাহলে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আশা করছি এই যে ভেক্টরের যে প্রকাশের যে ফর্মগুলো, এই ফর্মগুলো সম্পর্কে একটু হলো ধারণা চলে আসছে, বিশেষ করে রেক্টেঙ্গুলার এবং পোলার। আচ্ছা চলো, এবার আমরা আর কিছু বিশেষ জিনিস দেখি। এই বিষয়গুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট বিষয় লাগবে, দরকার হবে। দেখো, একটা এসি সার্কিটের উপাদান তোমরা জানো যে সেখানে আর আছে, এল আছে, সি আছে, অর্থাৎ রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্স আছে এবং ক্যাপাসিটেন্সও আছে। তাহলে তোমাদের আমি যদি এই সার্কিটের কথা বলি তাহলে এ সকল উপাদান আছে, তাই না? তাহলে দেখো, এখন রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এগুলো কি প্রত্যেকটাই বাধা। অর্থাৎ কিরকম বিষয় আমি বলি যে রেজিস্ট্যান্স এই তো নিজে একটা বাধা, তাই না? তারপর দেখো ইন্ডাকটেন্স এল, এই ইন্ডাকটেন্সের জন্য কিন্তু একটা বাধা সৃষ্টি হয়। সেটা কি? সেটা হচ্ছে এক্সএল। এক্সএলটাকে আবার কি দ্বারা প্রকাশ করা হয় জানো? এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স বলা হয়। কি বলা হয়? ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। আচ্ছা, তারপর সি, এই সিটাকে সি দ্বারাও অর্থাৎ ক্যাপাসিটেন্স দ্বারাও একটা বাধার সৃষ্টি হয়, যে বাধাটা হচ্ছে এক্সসি। এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। এখন কথা হচ্ছে, আমি আরেকটু বলি, দেখো রেজিস্ট্যান্স নিজেই একটা বাধা,
ইন্ডাকটেন্স থেকে একটা বাধার সৃষ্টি হয়, অর্থাৎ ইন্ডাকটেন্স কর্তৃক অল্টারনেটিংকে একটা বাধা দেয়া হয়, যে বাধাটা হচ্ছে আমার এই যে ইন্ডাকটিভ রিয়াকটেন্স। আবার ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্স থেকেও একটা বাধার সৃষ্টি হয়, যেটা হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াকটেন্স, যেটাকে এক্সি দ্বারা প্রকাশ করা হয়। এই ক্যাপাসিটিভ রিয়াকটেন্সকে আমরা এক্সি দ্বারা প্রকাশ করি, আর ইন্ডাকটিভ রিয়াকটেন্সকে এক্সএল দ্বারা প্রকাশ করি। মাথায় রাখতে হবে। এখন এত সকল বাধা দেখো, আর তো নিজে একটা বাধা, এক্সএল একটা বাধা, এক্সিও একটা বাধা, প্রত্যেকটাই বাধা, তাই না? তো এই প্রত্যেকটাই বাধা মিলে বা প্রত্যেকটা বাধাকে আমরা সম্মিলিতভাবে বা মোটে যে বাধাটা বলতে পারি সেটা হচ্ছে ইম্পিডেন্স। সেটা কি? ইম্পিডেন্স। দেখো, ইম্পিডেন্সকে আমরা কিন্তু জেড দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? জেড দ্বারা। এবং এর যে এককটা সেটা হচ্ছে আমাদের ওহম, অর্থাৎ বাধার একক। যেহেতু সম্মিলিত বাধা, মোট বাধা, তাহলে এর এককটাও কি হবে? ওহম হবে। তাহলে এটা হচ্ছে ওহম এর একক। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তোমরা এতক্ষণ জানলা যে একটা এসি সার্কিটে যে সকল উপাদান থাকে সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এবং এগুলোর যে বাধাগুলো আছে সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিয়াকটেন্স, ক্যাপাসিটিভ রিয়াকটেন্স। এবং সম্মিলিতভাবে বা মোটভাবে বা সমষ্টিগতভাবে আমরা একটা বাধা বলতে পারি, সেটা হচ্ছে আমরা ইম্পিডেন্স। ইম্পিডেন্সটা আমরা বলতে পারি যে একটা আরএলসি সার্কিটের মোট বাধাকে বলতে বোঝায়। আচ্ছা, এই ইম্পিডেন্সের কিন্তু একটা সূত্র আছে ভাইয়া। দেখো, ইম্পিডেন্সের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, আমি যদি সূত্রটাকে রেক্টেঙ্গুলার ফর্মে তোমাদের দেখাই তাহলে এরকমটা দেখো। দেখো, জেড দ্বারা যেহেতু প্রকাশ করা হয়, জেড দ্বারা প্রকাশ করলাম। দেখো, আর প্লাস জে এক্স, এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স, প্লাস জে হচ্ছে একটা অপারেটর তোমরা জানো, আর এক্স হচ্ছে রিয়াকটেন্স। এক্সটা কি? রিয়াকটেন্স। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কোন রিয়াকটেন্স, ইন্ডাকটিভ রিয়াকটেন্স নাকি ক্যাপাসিটিভ রিয়াকটেন্স? এই এক্সটা যদি তুমি কখনো দেখো শুধুমাত্র এক্স আছে, তাহলে তোমাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে রিয়াকটেন্স। ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ থেকে এই রিয়াকটেন্সের তৈরি হয়েছে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এরকমটা। ধরো এক্স এল মাইনাস এক্সি, যদি কোনো সার্কিটে আমার এক্সএল এর মান বেশি হয়, তাহলে এক্সএল থেকে এক্সির মানটা বিয়োগ হবে। এক্সএল থেকে এক্সির মানটা বিয়োগ হওয়ার পর যে রিয়াকটেন্সের মানটা থাকবে সেইটাই হচ্ছে আমার শুধুমাত্র এক্স। অথবা যদি কোনো সার্কিটে আমরা এক্সি এর মান বেশি দেখি বা এক্সি এর মানটা যদি বেশি হয়, তাহলে এক্সি মাইনাস এক্সএল হবে। এক কথায় আমরা এটা বিয়োগ করে দেওয়ার পর ডিরেক্ট লিখতে পারি, সরাসরি আমরা এখানে এক্স লিখতে পারি, সরাসরি আমরা এখানে এক্স লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, দেখো কি, ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু আর প্লাস জে এক্স। আচ্ছা, এখন চলো আরেকটা বিষয় আমরা দেখি। ইম্পিডেন্স একটা বাধা, মোট বাধা। ইম্পিডেন্সের বিপরীতে একটা উপাদান আছে বা একটা বিষয় আছে একটা এসি সার্কিটের মধ্যে, সেটা হচ্ছে অ্যাডমিটেন্স। ইম্পিডেন্সের বিপরীতে বা এটা হচ্ছে ইম্পিডেন্সের সম্পূর্ণ উল্টানুপাতিক। বাধার উল্টানুপাতিক কি হতে পারে? কি আসতেছে তোমাদের মাথায়? বাধার উল্টানুপাতিক বা উল্টা। বাধার উল্টানুপাতিক বাধাহীন বা বাধা নাই, এরকমটা তোমরা ভাবতেছো। যদি একটা সার্কিটের মধ্যে বাধা না থাকে তাহলে সেখানে কি বোঝাচ্ছে? পরিবাহিতা বোঝাচ্ছে। বাধা নাই, পরিবাহিতা বেশি বোঝাচ্ছে। পরিবাহিতা বেশি বলতে কি বোঝাচ্ছে? মানে সেখানে কারেন্ট প্রবাহটাকে বোঝাচ্ছে, তাই না? বাধা যত কম হয় বা বাধা যত থাকবে না তত আমার কারেন্ট প্রবাহটা বেশি হবে, তাই না? কারেন্টটা বাধা না থাকলে সহজেই চলতে পারবে বা ফ্লো করতে পারবে। তাহলে আমরা এখানে যেটা বুঝতেছি যে আমাদের ইম্পিডেন্সের যে বিপরীতে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডমিটেন্স। দেখো,
অ্যাডমিটেন্স। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া অ্যাডমিটেন্সটা তাহলে কি বলতেছে? এটা হচ্ছে আমার এক প্রকার কারেন্ট, যেটা আমার একটা সার্কিটের মধ্যে, একটা এসি সার্কিটের মধ্যে 1 ভোল্টে, প্রতি 1 ভোল্টে যে কারেন্টটা আমরা পেয়ে থাকি, প্রতি 1 ভোল্টে, মাথায় রাখবা একটা এসি সার্কিটের প্রতি 1 ভোল্টে বা প্রতি 1 ভোল্টে আমরা যে কারেন্টটা পাই সেটাই হচ্ছে আমার অ্যাডমিটেন্স। এটা হচ্ছে ইম্পিডেন্সের বিপরীত, সম্পূর্ণ বিপরীত বা উল্টানুপাতিক। এখন কথা হচ্ছে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে হচ্ছে আমাদের প্রকাশ করা হয়, দেখো এটাকে আমরা প্রকাশ করতে পারি ওয়াই দ্বারা। কি দ্বারা? ওয়াই, মাথায় রাখবা। এবং এর যে এককটা, সেই এককটা হচ্ছে ওহমের বিপরীত। ওহমের বিপরীত তাহলে কি? মোহ। উপরে ওহমের বিপরীত কি? মোহ। মোহ, মোহ। দেখো ওহমের বিপরীত মোহ। ওহমটা কিরকম আছে? এরকমটা না? তাহলে আমরা এটা বিপরীত করে দেই এরকমটা, তাই না? আচ্ছা, তাহলে আমরা অ্যাডমিটেন্স সম্পর্কে জানলাম যে এইটা হচ্ছে আমাদের ইম্পিডেন্সের বিপরীত। এখন আসো যে তুমি দেখছো যে ইম্পিডেন্সের যে সূত্র সেটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল। আচ্ছা, তাহলে অ্যাডমিটেন্সের যে সূত্র, আমরা অ্যাডমিটেন্স কি ওয়াই দ্বারা প্রকাশ করি না? অ্যাডমিটেন্সকে আমি ওয়াই দ্বারা প্রকাশ করলাম। এর যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে দেখো জি প্লাস জে বি, বা তুমি বলতে পারো জি মাইনাস জে বি। ঠিক আছে, এখানেও কিন্তু আমরা জেড ইজ ইকুয়াল টু আর মাইনাস জে বি দ্বারাও, জে এক্স দ্বারাও প্রকাশ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে তোমার ডিপেন্ড করতেছে তোমার সার্কিটটা আসলে ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ, তার উপর ডিপেন্ড করে এখানে প্লাস মাইনাসগুলো চেঞ্জ হয়ে যাবে। যদি সার্কিটটা আমার হয় ইন্ডাকটিভ তাহলে এখানে প্লাস, যদি আমার ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে প্লাস, আর যদি সেটা ক্যাপাসিটিভ সার্কিট হয় তাহলে এখানে মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা, ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভটা কিভাবে বুঝবো? ওই যে এক্সেল এর মান যদি বেশি হয় তাহলে প্লাস, আর যদি এক্সেল এর মানটা কম হয় অর্থাৎ এক্সি এর মানটা বেশি হয় তাহলে হবে কি? মাইনাস। আচ্ছা, আপাতত আমরা এখানে প্লাস রাখলাম। ঠিক আছে, আপাতত এখানে প্লাস রাখলাম। আচ্ছা, এটা প্লাস রাখলাম, ওকে ফাইন। দেখো এখন এখানে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই যে ওয়াইটা তো বুঝলাম, এটা হচ্ছে অ্যাডমিটেন্স, জিটা কি এখানে? এখানে আবার বি কি? দেখো খেয়াল করো, দেখো একটু যে এখানে জি হচ্ছে আমাদের জি হচ্ছে কন্ডাক্টেন্স। খেয়াল করো, এই জি হচ্ছে কন্ডাক্টেন্স। দেখো কন্ডাক্টেন্সটা কি? দেখো কন্ডাক্টেন্সকে আমরা জি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এর এককটা কি? এর এককটা হচ্ছে মোহ। এর এককটা কি? মোহ। আচ্ছা, খেয়াল করো এখানে বিটা কি? আমি সংজ্ঞাটা একটু পরে আসতেছি। বি হচ্ছে সাসেপ্টেন্স। এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, সাসেপ্টেন্সকে বি দ্বারা প্রকাশ করা হয়। এর এককটা কি? ওই সেম, মোহ। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই কন্ডাক্টেন্সের সংজ্ঞাটা কি হবে এবং এই সাসেপ্টেন্সের সংজ্ঞাটা কি হবে? আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগে যে অ্যাডমিটেন্সের সংজ্ঞাটা? দেখো খেয়াল করো, অ্যাডমিটেন্সের যে আমি সংজ্ঞাটা বলেছিলাম সেখানে বলেছিলাম যে একটি এসি সার্কিটের প্রতি 1 ভোল্টের যে কারেন্টটা বা যে কারেন্টের উপাদান সেটাকে আমরা কি বুঝি? অ্যাডমিটেন্স বলতে বুঝি। আর এখানে জি, এই জিটা হচ্ছে আমার এখানে কন্ডাক্টেন্স। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, আমি হয়তো তোমাদের এখন পর্যন্ত ইম্পিডেন্সের ভেক্টর ডায়াগ্রাম বা ভেক্টর চিত্র আর ইম্পিডেন্সের ভেক্টর চিত্র বা অ্যাডমিটেন্সের ভেক্টর চিত্র এখনো তোমাদের দেখাই নেই। তো ভেক্টর চিত্রটা যদি দেখাই তারপর হয়তো আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবা। তো দেখো একটু ভেক্টর চিত্রটা দেখাই নেই, কারণ ভেক্টর চিত্রটা তোমাদের অতি সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত আসতে পারে, পরীক্ষা আসতে পারে। দেখো দেখাই দেই তোমাদের ভেক্টর ডায়াগ্রামটা। দেখো খেয়াল করো একটু, এটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা প্রকাশ করব। সমকোণী কেমনে বলবো দেখো এখানে এক সমকোণ, তাই না? অর্থাৎ এখানে কি 90 ডিগ্রি, এটা তাই না? 90 ডিগ্রি ভিতরে এটা আমরা বলতেছি যেটা এক সমকোণ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমার ভূমিতে কি থাকবে জানো? এই ভূমিতে
ভূমিতে অলওয়েজ থাকবে হচ্ছে রেজিস্ট্যান্স, ভূমিতে অলওয়েজ কি থাকবে, রেজিস্ট্যান্স, মাথায় রাখবা, ভূমিতে অলওয়েজ রেজিস্ট্যান্স। আচ্ছা বলো তো আমরা এটা কি দেখতেছি, এটা কিন্তু আমরা ইম্পিডেন্সের ভেক্টর ডায়াগ্রাম বা ভেক্টর চিত্র দেখতেছি, ইম্পিডেন্স। আচ্ছা ইম্পিডেন্সের সূত্র কি দেখেছিলাম, এইটা না, এই জাস্ট এই সূত্রটাকে আমরা এই ত্রিভুজে দেখব, এই সূত্রটাকে এই ত্রিভুজে দেখব, জাস্ট এতটুকুই। দেখো এই আর কোথা রাখলাম, আনুভূমিকে রাখলাম, ভূমিতে, ভূমিতে রাখলাম এই আর কে, এটা কি লম্ব, লম্বের মধ্যে কে থাকবে, লম্বের মধ্যে থাকবে আমাদের রিয়াক্টেন্স, এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে, রিয়াক্টেন্স। আচ্ছা এখন কথা হচ্ছে এই জেড কোথা থাকবে, জেডটা কি ইম্পিডেন্স, কোথা থাকবে, অতিভুজে থাকবে, জেডটা ইম্পিডেন্স অতিভুজে থাকবে। আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার একটা ভেক্টর ডায়াগ্রাম, এখানে একটা কোণ উৎপন্ন হয় এই জায়গাটার মধ্যে, এই কোণটাকে আমরা থিতা কোণ বলতে পারি বা ফেস কোণ বলতে পারি, ফেস কোণ। ওকে আচ্ছা দেখো তাহলে এইটা হচ্ছে আমার কি ত্রিভুজ, একটা ইম্পিডেন্স ত্রিভুজ। তাহলে এখানে বুঝতেছি আর হচ্ছে আমার কোথায় আছে, ভূমিতে বা আনুভূমিকে, এক্স কোথায় আছে, লম্বে বা উলম্বে আছে এক্স, জেড কোথায় আছে, জেড হচ্ছে আমাদের অতিভুজে আছে, ঠিক আছে। ওকে আচ্ছা এবার চলো আমরা একটা এডমিটেন্সের ভেক্টর ডায়াগ্রাম দেখি, এডমিটেন্স কিসের, এডমিটেন্সের, সেম একইভাবে দেখো এডমিটেন্সের, এডমিটেন্সের সূত্র কোথায় ভাইয়া, এই যে এডমিটেন্সের সূত্র এখানে খেয়াল করো, জি বি ওয়াই, ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে এডমিটেন্স, জিটা হচ্ছে আমার কন্ডাক্টেন্স, বিটা হচ্ছে সাসেপ্টেন্স, তাই না, তাহলে জি। আচ্ছা এখানে আর কোথায় আছে, জি কোথায় আছে, আর এবং জি দেখো খেয়াল করো, আর আছে আমার কোথায়, আনুভূমিকে আর, তাহলে জি কোথায় থাকবে, ওই আনুভূমিকেই থাকবে, ভূমিতেই থাকবে, এখানেই থাকলো, এই যে ভূমিতে থাকলো। ওকে এক্স কোথায় আছে, এখানে লম্বে, লম্বে আছে, উলম্বে আছে, তাহলে এখানে বি কোথায় থাকবে, ওই উলম্বে থাকবে বা লম্বে থাকবে। তারপর দেখো খেয়াল করো ওয়াই কোথায় আছে, দেখো তো জেড কোথায় আছে, জেড হচ্ছে অতিভুজে, তাহলে ওয়াই থাকবে আমার অতিভুজে। ওকে এখানে একটা ফেস কোণ পাবো যেটা থিটা কোণ। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এই কন্ডাক্টেন্সকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, বা এই সাসেপ্টেন্সকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। কন্ডাক্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে প্রতি একক ভোল্টের, খেয়াল করো, প্রতি একক ভোল্টের আনুভূমিক কারেন্টের উপাদান, কি কারেন্ট, আনুভূমিকে যে কারেন্টের উপাদান পাবো সেটাই হচ্ছে প্রতি একক ভোল্টের আনুভূমিকের যে কারেন্টের উপাদান সেটাই হচ্ছে আমার কন্ডাক্টেন্স, আর প্রতি একক ভোল্টের উলম্বে যে কারেন্টের উপাদান পাবো সেটা হচ্ছে সাসেপ্টেন্স, সহজ না। আর প্রতি একক ভোল্টের কারেন্টের উপাদানকে আমরা বলবো অ্যাডমিটেন্স, যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, খুব ইজি কিন্তু। ওকে তাহলে এই যে ভেক্টর চিত্র দুটো দেখাচ্ছি এখানে, এই ভেক্টর চিত্র দুটো অবশ্যই মাথায় রাখবা, ভোলা যাবে না, কারণ এই ভেক্টর চিত্র দেখবা যে ইম্পিডেন্সের ভেক্টর চিত্র অথবা অ্যাডমিটেন্সের ভেক্টর চিত্র পরীক্ষায় অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। ওকে তাহলে বেসিক আলোচনা আজকে এতটুকুই থাকবে, আগামী ক্লাসে আগামী একটা পার্টে তোমাদের জন্য আমি ম্যাথ নিয়ে ডিসকাস করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।